আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 3 জন লোককে ধরে পেটানো হচ্ছে। অপরাধ, তারা সাদাত ভাইয়ের কথা অমান্য করেছে। ভার্সিটিতে সাদাত ভাই যা নিয়মকানুন করে দিয়েছে তার বাইরে যাওয়া মানে মারা পড়া। আর এই 3 জনকে অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরও আবার অমান্য করায় এদের ধরে বেঁধে এনে পেটাচ্ছে সাদাত ভাইয়ের লোকেরা। এর মধ্যে প্রবেশ সাদাত ভাইয়ের। বিখ্যাত ছাত্রনেতা সাদাত রহমান সাদ, তার বাবা একজন ব্যবসায়ী, সাথে তিনিও একজন বিখ্যাত নেতা। উনি সৎ মানুষের সাথে একদম সরল ও সৎ, কিন্তু অসৎ মানুষের সাথে একদম কঠোর এবং রূঢ়। মানুষ হিসেবে চমৎকার একজন, কিন্তু ক্ষমতার জন্য কত কী না করতে হয়। যারা বোঝে তাদের জন্য চমৎকার ব্যক্তিত্ব হলেও যারা তাকে এখনো চিনেনি তাদের জন্য সে বড়ই নিষ্ঠুরতম। এটাতে অবশ্যই প্রশাসনের দোষ। প্রশাসন মানুষের সামনে যেমন উপস্থাপন করবে তেমনই মানুষ মনে করে। ঠিক তেমনই একজন হলো সাদাত রহমান সাদ। 27 বছর বয়সী যুবক, পেশায় রাজনীতিবিদ, তার বাবার ব্যবসায় কাজেও সে যথেষ্ট সহায়তা করে। সাদাত এসেই বলল, সাব্বির, বুঝিয়েছিলি ভালো করে? সাব্বির হতাশ গলায় বলল, ভাই, এই নিয়ে শতাধিক পারা হবে, কিন্তু ওরা কিছুতেই ছাড়তে রাজি হচ্ছে না। সাদাত এসে মাঝের জন্য থুতনিতে চাপ দিয়ে বলল, শেষবার জিজ্ঞাসা করছি, প্রফেসর আলিফকে ছাড়বি কি না? একবার যদি আমি খুঁজে পাই তো তোদের দুনিয়া থেকে আমি উঠিয়ে দেব। এবার ভেবে বল। বেঁধে রাখা 3 জনে বেশ ভয় পেল, কেননা সাদাত যা বলে তাই করে। এক কথার মানুষ সে। আর এতক্ষণে মার খেতে খেতে এক একজনের অবস্থাও করুন, তাই এক একজন বেশ করুণভাবে বলল, সাদাত ভাই, আমরা আপনার শত্রুপক্ষের হয়ে কাজ করি, আপনাকে সম্মান করি বিদায় আপনি সম্বোধন করলাম। আপনাকে প্রফেসরের তথ্য দিতে আমরা বাঁচতে পারবো না। সাদাত লোকগুলোকে নির্ভয় দেখিয়ে বলল, সাদাদের কাছে যতদিন আছিস তোদের কেউ টোকাও দিতে পারবে না, তাই বলে দে। এমন নয় যে আমি খুঁজে পাবো না। যদি নিজে খুঁজে পাই তবে তোরা আর বেঁচে কি করবি? কোনো কারণ তো দরকার তোদের বাঁচিয়ে রাখার। অনুনয়ের সাথে লোকগুলো বলে উঠল, ভাই প্লিজ মারবেন না। আপনি আজমল গাউন মলে চলে যান, সেখানেই পাবেন প্রফেসরকে। আর তার প্রফেসর রকে এখনো জীবিতই রেখেছে, কেননা প্রফেসর এখনো ফর্মুলা বলেনি। সাদাত সাথে সাথে বলে উঠল, গুড নিউজ, আমি বের হচ্ছি। সাব্বির, তমাল, তোরা এখানটা সামাল দে, আর এদের বিশেষ কক্ষে রেখে আয়। সাব্বির অবাক হয়ে বলল, ভাই? সাদাত উত্তরে বলল, ফোনে পাঠিয়েছি, দেখে নি শুয়োরের দল, একটাও যেন কষ্ট কম না পায়। সাদাত আর অপেক্ষা না করে সাথে সাথে বেরিয়ে গেল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ কড়া করে রং চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাপে চুমুক দিচ্ছি আর সকালের বাতাস উপভোগ করছি। এর মধ্যেই আম্মুর ডাক, সুবহ, জলদি নাস্তা করতে আসো, ভার্সিটিতে আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ভুলে যেও না। আমি তোমার রুবিনা আন্টিকে ফোন দিয়েছিলাম। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে বললাম, আসছি আম্মু। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসতেই বাবা এসে পাশের চেয়ারে বসলেন। গুড মর্নিং বাবা। বাবা মুচকি হেসে বললেন, গুড মর্নিং বাচ্চা। এর মধ্যেই আমার বড় আপু এসে আমাকে আর বাবাকে জড়িয়ে ধরলো। গুড মর্নিং বড় বাচ্চা। আপু হেসে বাবাকে গুড মর্নিং বলল। মা এসে তাড়া দিয়ে বলল, রুবাইয়া, তাড়াতাড়ি খেতে বসো। খাওয়ার মাঝেই আমার মনটা খারাপ হয়ে গেল। বাবা মা বুঝতে পেরে আপুকে কি যেন ইশারা করলো। তার 5 মিনিট পরে বাসার কলিং বেল বেজে উঠল। বাসার ছোট বিধায় আমাকেই যেতে হলো দরজা খুলতে। আর দরজা খুলেই আমি অবাক। 2টা চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাথে সাথে জোরে চিৎকার করে বললাম, ভাইয়া। মুস্কি হেসে ভাইয়া আমাকে জড়িয়ে ধরল। আমার শোভামনির মন খারাপ, আর আমি আসবো না। আমি কপট রাগ দেখিয়ে বললাম, আসবে বলনি কেন? ভাইয়া কিছু বলার আগেই ভেতর থেকে আম্মু বলে উঠল, সুবাহ, রুবাইয়াতকে আগে ফ্রেশ হতে দাও, তারপর তোমার প্রশ্ন করো। আসো ভিতরে। আমি সুভা তানজিম, বাসার সবচেয়ে ছোট সদস্য, অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। বড় আপু রুবাইয়া তানজিম, ভাইয়া রুবায়েত হাসান, বাবা প্রফেসর মোহাম্মদ রুহুল হাসান, মা বিজনেস ওম্যান শামিনা রহমান। এবার মূল গল্পে যাওয়া যাক। ভাইয়াও রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছে। আমার খাওয়া শেষ। আম্মু, আমি ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। আমাকে হাত ধরে থামিয়ে ভাইয়া বলল, ফিরছি,
আজ আমি তোকে বিয়ে দিয়ে আসবো। আম্মুও অনুযোগ সুরে বলল, হ্যাঁ সুবা, আজ ভাইয়ার সাথে চলে যাও, আমার মিটিং আছে, তারপর পরাপর 2টা কনফারেন্স আছে, আজ আমি খুব ব্যস্ত। আমি ভ্রু কুচকে বললাম, তাহলে আমি একাই চলে যাচ্ছি। ভাইয়া মাত্র বাসায় আসলো, এখন কোথাও যাওয়া লাগবে না। ভাইয়া, আমি একাই চলে যেতে পারবো, আমি বড় হয়ে গেছি না বলেই ঠোঁট উল্টালাম, যা দেখে সবাই হেসে দিল। রুবা আপু হাসতে হাসতে বলল, দেখো বাচ্চাটা বলে কি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাই। আমি সাথে সাথে মানা করে বললাম, একদম না, বিয়ের কোণে বিয়ের আগ পর্যন্ত বাসা থেকে বের হওয়া লাগবে না, আমি রিক্সা করে চলে যাব। টেনশন কেন করছো? অবশেষে সবাইকে মানিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় জ্যামে আটকে আছি প্রায় ঘন্টা খানেক। সাইড থেকে কোন মন্ত্রী যেন এত এত গাড়ি যাচ্ছে, সাথে আছে খানেকের মতো বাইক, ক্রমশ হর্ন বাজিয়েই চলেছে। কানে সব পোকা মনে হচ্ছে মরে গেছে। কোনো রাজনৈতিক দল আমি পছন্দ করি না, যারা সাধারণ মানুষের কোনো দাম দেয় না, তাদের প্রতি আমার চরম ঘৃণা। সব সময় সবখানে এদের পাওয়ার দেখাতেই হবে। সুন্দর করে ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে নিলাম। এদের কুনজর থেকে বাঁচার চেষ্টা মাত্র। চোখ কুচকে রিকশায় চুপচাপ বসে আছি। এর মধ্যেই একটা বাইক এসে একদম রিকশার পাশে দাঁড়ালো। আমি ভয়ে আর ঘুরে দেখতে যাইনি কে ছিল। হঠাৎ খেয়াল করলাম আমি যেই রিকশায় চড়া, সেই রিকশাটা সবগুলোকে পেরিয়ে আগে যাচ্ছে। আমি তো চরম অবাক। আমি বেশ চমকেই রিকশাওয়ালা মামাকে বললাম, মামা আপনি আগে যাচ্ছেন কেন? শুধু শুধু পুলিশ আপনাকে ধরে মারবে, আপনি আর আগে যাবেন না প্লিজ। রিকশাওয়ালা মামা আমাকে নির্ভয় দেখিয়ে বলল, চিন্তা করিয়েন না মা, কিছুই হইব না আমাকে। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি এদের চেনেন না মামা, এরা সব পারে, আমার ভয় লাগছে। মামা আবার বলল, মা টেনশন করিয়েন না, আমাগো পিছে যে হুন্ডা আছে ওইটা নেতার, তাই আমাগো আগে এমনি যাইতে হইব, নয়তো সাইড দিতে পারুম না। আমি তৎক্ষণাৎ পিছে ফিরে দেখি আসলে আমাদের রিকশার পেছনে বাইক, তাতে 2 জন বসা। হেলমেটের জন্য চেহারা বোঝা যাচ্ছে না, বাতাসের জন্য ওড়নাটা আর ধরে রাখতে পারলাম না, মাথা থেকে উড়ে গেল। আমি চমকে সামনে ফিরে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করলাম, না জানি আবার কার চোখে পড়ে যাই। এর মধ্যেই পেছনের বাইকটা শ করে এক টান দিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎ কোলের উপর একটা চিরকুট আবিষ্কার করলাম, হলুদ রঙের একটা কাগজে লেখা, Be ready for my love torture and for be mine. I'll be with you forever and ever. My all feelings for you, my love you. আমি অবাক হয়ে সামনে তাকিয়ে আছি, মাথাটা কেমন যেন হ্যাং করছে বারবার। কি হবে আমার সাথে ভেবেই ঠক গেলাম। আর লোকটাই বা কে ছিল? ভাবতে ভাবতে ইউনিভার্সিটির সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আস্তে আস্তে ক্যাম্পাসের দিকে এগিয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ সামনে কোনো ব্যক্তির আগমন দেখে চোখে নিচে রেখে সরে গেলাম। সামনের ব্যক্তিও আমার দিকে সরে গেল। আমি ভ্রুকুচকে আবার অন্যদিকে সরে গেলাম। লোকটা আবারও আমার দিকে আসলো। এবার মুখ থেকে বিরক্তিকর শব্দ বের করে উপরে তাকাতেই দেখি আমার সামনে ভার্সিটির সবার প্রিয় সাদত ভাই। আমি ভয়ে শেষ। ওনাকে দেখে আমি কি বলবো তাই বুঝতে পারছি না। কোনো মতে তুতলিয়ে সরি বলে পাশ কাটিয়ে চলে এলাম। একবার পেছনে তাকিয়ে দেখি সাদাত ভাই ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। বাবা রে, কি ভয়ঙ্কর! আমি কোনো মতে দৌড়ে সেখান থেকে ক্লাসে এসে হাঁপাতে লাগলাম। এই লোকটার আমার সাথে কি সমস্যা তাই বুঝতে পারছি না। দুপুর 2:30 থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। এখন বাজে 1:35। হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, খিদেও পেয়েছে। ব্যাগে হাত দিতেই দেখি বাসা থেকে লাঞ্চ বক্স আনতেই ভুলে গেছি। কি আর করার, গেলাম ক্যাফেটেরিয়াতে কিছু খাওয়ার জন্য। ক্যাফেটেরিয়াতে গিয়ে পুরো দমে অবাক হয়ে গেলাম। পুরো ক্যাফেটেরিয়া ফাঁকা। আজকে ক্যাফেটেরিয়া অফ কেন ভাবতে ভাবতে এগোচ্ছি। না, সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। একটা টেবিলে গোল হয়ে বসে আছে 5-6 জন। 2টা মেয়েও আছে, তাই মোটামুটি ভরসা পেলাম। এগিয়ে গিয়ে 2টা সিঙ্গারা কিনে নিয়ে একটা ফাঁকা টেবিলে বসলাম। সিঙ্গারা চিবোচ্ছি আর ফোন বের করে রাত্রিকে কল দিচ্ছি। আজ কেন যে এলো না মেয়েটা। অবশেষে রাত্রিকে ফোনে পাওয়া গেল। আসসালামু আলাইকুম। রাত্রি হাই তুলতে তুলতে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুই এত সকালে? রাত্রির কথা শুনে আমার মুখ হা হয়ে গেল।
এত বিরক্ত লাগছিল যে কি বলবো। ইচ্ছে হচ্ছিল রাত্রির বাসায় যে 4-5টা চড় দিয়ে আসি, কিন্তু পরক্ষণে নিজের ব্যর্থতাকে ডাকতে মনকে বোঝালাম যে এত ভাড়া দিয়ে ওকে 4-5টা চড় দিলে আমারই লস। তাই বাসায় গিয়ে চড় দেওয়ার চিন্তা বাদ। কাল ভার্সিটি আসলে না হয় সুদে আসলে গোটা কত চড় মারা যাবে না। তা ম্যাডাম, একটা 50 খুব ভোর হয় তাই না? রাত্রি আমার কথা শুনে লাফ দিয়ে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করেছে তা আমি ফোনেই বুঝতে পারছি। আমার এত হাসি পাচ্ছে, কিন্তু এখানে অযথা হাসাটা একদমই বেমানান, তাই ঠোঁট চেপে হাসছি। তার মানে উনি ঘুম থেকে জাগ্রত হতে পারেনি বিধায় ভার্সিটিতে আসেনি। আর আমি কি না ভাবছিলাম, তাও দুষ্টুমি তো করতেই হবে। তা রাত্রি ম্যাডাম, কার চিন্তায় আপনি বিভোর ছিলেন যে ভার্সিটি আসার সময় পেলেন না? রাত্রি হয়তো নিজেই খেয়াল করেনি, তাই বেখেয়ালিতে খুব সাধারণভাবেই বলল, তুই বিভোরকে কিভাবে চিনিস? রাত্রির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, তাই একটু জোরেই বললাম। বিভোরটাকে প্রশ্নটা করে নিজেই বোকা বনে গেলাম। ভাগ্যিস ক্যাফেটেরিয়াতে তেমন লোক নেই, নয়তো আমায় শিওর পাগল ভাবতো। রাত্রি হয়তো জিভা দাঁত দিয়ে কামড়ে বলল, সরি, মাই মিস্টেক। কাল ভার্সিটি এসে বলছি, অনেক বড় কাহিনী। আমি একটু ভাব নিয়ে বললাম, ঠিক আছে, এমনিতেও তোর জন্য 5টা চর পেন্ডিং আছে, আয় শুধু। রাত্রি অসহায় গলায় বলল, মাফ কর বোন। ফোনটা কেটে দেখি সামনে একটা কোল্ড কফি রাখা। এটা কে অর্ডার করলো? আমি তো করিনি। তাই টেবিল থেকে মাথা উঁচু করে ক্যান্টিনের মামাকে বললাম, এই যে মামা, কোল্ড কফি তো আমি অর্ডার করিনি, হয়তো ভুলে দিয়ে গেছে। মামা মাথা হালকা নেড়ে বলল, না মামনি, আজকে যে কোনো ডিশের সাথেই কোল্ড কফি ফ্রি। আমার ভ্রু কুঁচকে এলো। কোল্ড কফি ফ্রি, ভালো কথা। তাই বলে 10 টাকার সিঙ্গারার সাথে নিশ্চয়ই 60 টাকার কোল্ড কফি ফ্রি দেবে না। কিছু বলতে যাব তার আগেই ওই টেবিলটা থেকে একটা আপু বলল, হ্যাঁ, আমাদেরও ফ্রি দিয়েছে, তুমি খেতে পারো। বিষয়টা কেমন যেন গোলমেলে, তাও মাথা ঘামিয়ে কোল্ড কফিতে চিপ দিলাম। এরই মধ্যে দুইজনের কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকাতেই দেখি এ তো সাদাত ভাইয়ের টিম মেম্বার সাব্বির ভাই আর তমাল ভাই। তারা বলছিল, সাদাত ভাই, শালাকে এমন পিটানো পিটিয়েছে যে আমাদের হাত ব্যথা করেছে। আমার চোখ বড় হয়ে গেল। সাথে সাথে ঠোক গিলে সামনে ডান দিকে তাকাতেই দেখি আমার বরাবর লোকটা মাথা হাত দিয়ে নিচু হয়ে আছে। পাশের দুই আপুও কাচুমাচু করছে, আর টেবিলে যে দুইটা ভাইয়া ছিল তারা রীতিমতো চোখ রাঙাচ্ছে সাব্বির ভাই আর তমাল ভাইকে। আমি ভয়ে ভয়ে ওই টেবিলে তাকিয়ে আছি। এর মধ্যেই মাথায় হাত দেয়া লোকটি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ব্যাস, আর কি লাগে, উনিই সাদাত ভাই। ভয়ে আমার হাত কাঁপছে। কোনো মতে এখান থেকে আমি বের হতে চাই। সিঙ্গারা, কোল্ড কফি সেখানে রেখে কোনো মতে ব্যাগটা নিয়েই উঠে এক প্রকার দৌড় দিয়ে ক্যাফেটেরিয়া থেকে বের হলাম। এই সাদাত ভাইকে আমি জমের মতো ভয় পাই। ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। সেই দিনটা ছিল ভার্সিটি জীবনের প্রথমতম দিন। লাইফে বোধহয় এমন ভয় পাইনি আমি। সেদিন বাবা আমায় ভার্সিটি নিয়ে এসেছিল। এখানে বাবার এক ফ্রেন্ড আছে যিনি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর। কথা ছিল আমাকে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেবে, আর বাবাও সাক্ষাৎ করবে আঙ্কেলের সাথে। কিন্তু বাবার ভার্সিটি থেকে ফোন আসায় তাড়াতাড়ি চলে যেতে হয়। আমিও বাবাকে বিদায় জানিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি। ভার্সিটিতে পা দিতে না দিতেই আমার পায়ের কাছে একটা ছেলে ধুপ করে পড়ে আর্তনাদ করতে শুরু করে। আমি এত ভয় পেয়েছিলাম যে বুকে হাত দিয়ে 2 কদম পিছনে চলে গিয়েছিলাম। এর মধ্যেই দেখি বেশ সুদর্শন এক যুবক এসে ছেলেটার ঘাট ধরে টেনে তুলল। সেই যুবকটি ছিল সাদাত ভাই। তার চিৎকারে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। 2 হাত দিয়ে কান চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম মুখ কুঁচকে। বরাবরই আমি একজন ভীতু প্রকৃতির মানুষ। মারামারি থেকে কয়েকশো হাত দূরে থাকি, যেখানে ফ্যামিলির কেউ আজ পর্যন্ত উঁচু গলায়ও আমার সাথে কথা বলেনি। এমন নয় শাসন পাইনি, আসলে আমার পরিবারের শাসন ছিল বুঝিয়ে বলা। এখন পর্যন্ত বাবা মা বা ভাইয়া আপু কারো কথাই তেমন অমান্য করিনি দেখেও হয়তো বকা বা মার কপালে জোটেনি। সাদাত ভাই ছেলেটার ঘাড় ধরা অবস্থাতেই ছুঁড়ে ফেলে দিল, আর ছেলেটা ছিটকে গিয়ে পড়ল সাব্বির ভাইয়ের পায়ের সাথে। সেও উত্তম মাধ্যম দিল।
ছেলেটার মুখ বিভৎস দেখাচ্ছিল। এখনো মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেদিন প্রথম থেকেই জানতে পেরেছিলাম ভার্সিটিতে সাদাত ভাইয়ের রাজ চলে। তার কথা কেউ অমান্য করে না। তাকে দেখলেই আমার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কেমন অদ্ভুত অনুভূতি হয়, যাকে হয়তো আমি জোর করেই ভয়ের নাম দিয়েছি। ক্যাফেটেরিয়া থেকে বের হতে হতেই শুনেছিলাম সাদাত ভাইয়ের উচ্চ কণ্ঠে বলা, এ আমাকে এত ভয় পায় কেন? কখনোই কি আমাকে বুঝবে না? আর টেবিলের উপর জোরে হাত দিয়ে শব্দ করার আওয়াজ পেয়েছিলাম। ভয়ের চোটে এখন হাত পা কাঁপছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম প্র্যাকটিক্যাল ক্লাসের উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে বের হয়ে রিক্সা খুঁজছি, কিন্তু আজ বোধহয় রিক্সাওয়ালা মামারও স্ট্রাইক করেছে যে সুভা নামক মেয়েটাকে তারা রিক্সায় তুলবে না। কি আর করার, হেঁটে হেঁটে যাচ্ছি। রিক্সা দিয়ে গেলে ভাড়া লাগে 80 টাকা। পথ তো আর এইটুকুই নয়। হঠাৎ সামনে তাকাতে আমার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমার প্রাণপ্রিয় ভাইয়া রিক্সা নিয়ে এদিকে আসছে। ভাইয়াকে এখন একটা আইসক্রিমের ট্রিট দিতে ইচ্ছে করছে, কিন্তু ধান্দায় আছি আজ ভাইয়ার থেকে ট্রিটটা আমি নেব। আমাকে দেখে ভাইয়া হাত নাড়িয়ে ইশারা করলো। আমিও একটু এগিয়ে গিয়ে উঠে পড়লাম রিক্সায়। হঠাৎ কি মনে করে ভার্সিটি গেটে চোখ পড়ল। অমনি আমার ঠোঁটের হাসি গায়েব। সাদাত ভাই ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি একটা ঢোক গিলে ভাইয়ার দিকে চেপে বসলাম। ভাইয়া কোনো মতে রিক্সা ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকালো। আমাকে একটু চাপা স্বরে বলল, শুভামণি কি আমায় ফেলে দেওয়ার চিন্তায় আছে? আমি একটু করুণ সুরে বললাম, সরি ভাইয়া, খেয়াল করিনি। আচ্ছা, গাড়ি নিয়ে আসলে না কেন? ভাইয়া হালকা হেসে বলল, সবসময় গাড়িতে চড়তে মজা লাগে না, আর আমার শুভামণির যে সেটা পছন্দের তা তো আমি জানি, তাই। আমি হেসে দিলাম ভাইয়ার কথায়। আমি একটু কেশে ভাইয়াকে বললাম, ভাইয়া আজকে না আমার তোমাকে আইসক্রিমের ট্রিট দিতে ইচ্ছা হচ্ছে। ভাইয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে মামা, ক্লাব জেলাটো চলেন। আমি আবার মিনমিনে গলায় বললাম, ভাইয়া ট্রিট কিন্তু তোমার পক্ষ থেকে। ভাইয়া এবার জোরে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আর আমি এটাও জানি, যখন আমার শুভামণি এত এত টাকা রোজগার করবে তখন আমাকে এত এত আইসক্রিম এনে খাওয়াবে, কি তাই তো? ভাইয়াকে নিয়ে আইসক্রিম পার্লারে গিয়ে মন মতো আইসক্রিম খেলাম। ভাইয়ার সাথে আড্ডা দিতে দিতে আজকের ঘটনা ভুলেই গেছি। বাসায় যাওয়ার সময় সবার জন্য আইসক্রিম কিনে নিল ভাইয়া। ও, সবাইকে বলতে ভুলেই গেছে, আমার ভাই একজন বাংলাদেশ আর্মি, এখন লেফটেন্যান্ট পদে আছে। আজই 2 মাসের ছুটিতে আসলো। যদিও এমার্জেন্সি থাকলে সেই ছুটি ক্যান্সেল হতে পারে। আর আপুর বিয়েও এই মাসের 28 তারিখ। হাতে গোড়া 14 দিন আছে। আর বাসার সবাই মোটামুটি ব্যস্ত, আর আমার কোনো কাজ নেই। সারাদিন ফাও ঘুরি। সবার ধারণা আমি ছোট মানুষ, আমার দ্বারা কিছু হবে না। এটা কোনো কথা? বাসায় এসেও সবার সাথে খুব মজা করলাম। বাসায় আমি শুধু আম্মুকে ভয় পাই। কিছু হলেই সুভা এটা করো কেন, সুভা ওটা করবে কেন, সুভা ওটা করবে না, সুভা তুমি বড্ড দুষ্টু হয়ে গেছো। কেন যে ছোট হতে গেলাম। অনার্স 3rd ইয়ার স্টুডেন্ট আমি, আমাকে বলে কিনা বাচ্চা। সারাদিন শেষে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়ল সবার প্রিয় সাদাত ভাইয়ের কথা। কেন তা আমার নিজেরই অজানা। হুট করে যেন মাথা ঝেঁকে বসলো। কয়েকটা বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করলাম ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু বেঈমান ঘুমটাও আজ ধরা দিচ্ছে না। আবার ভাবতে বসলাম সাদাত ভাইয়ের কথা। সাদাত রহমান সাদ লোকটাকে আমি জমের মতো ভয় পেলেও এই লোকটা নাকি আমাদের ভার্সিটির প্রাণ ভোমরা। নিঃসন্দেহে সে একজন সুদর্শন পুরুষ। মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে, এমনকি আমার বেস্টু রাত্রিও। কিন্তু জানি না কেন লোকটাকে দেখলে এত ভয় আমার কোথা থেকে আসে। এমনিতে তো হরর মুভি দেখেও ভয় পাই না, ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। সাদাত ভাই আমার সাথে কখনোই কোনো খারাপ আচরণ করেনি। আসলে বলতে গেলে করার সুযোগ পাইনি। আমি তো ওনাকে দেখলেই পালাই। সেবারের কথা, তার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ। নবীনবরণে সবার ড্রেস কোড ছিল লাল। ভার্সিটির 99% মেয়েরই লাল শাড়ি পরেছিল। ছেলেদের ইমপ্রেস করতে সে কি মেকআপ করা, বাবারে বাবা। এক একজনকে চিনতেই সময় লেগেছে কে আসলে কোনটা। আর 100%-এর ভেতর 99% মেয়ে শাড়ি পরলেও বাকি ওই 1% ছিলাম আমি, যে কিনা একটা লাল রঙের কুর্তি পরে মাথায় গোল্ডেন কালারের হিজাব বেঁধেছিলাম। আম্মু বলেছিল আমাকে নাকি ছোট্ট পরীদের মতো লেগেছে। কিন্তু ভার্সিটি গিয়ে নিজেকে আমার সবার সামনে এলিয়েন মনে হয়েছিল। সেই সবার মাঝে আলাদা আমিকে দেখেও
যে কেউ মুগ্ধ হয়েছিল তা আমি জানতাম না। ভার্সিটির ছেলেদের ড্রেস কোড ছিল নীল, কিন্তু নীলের মাঝে নজর কাড়ল সাদাত ভাইয়ের গোল্ডেন কালারের পাঞ্জাবি। মেয়েরা তো সেদিন ওনাকে দেখে মুখ থেকে হায় ছাড়া কোনো কথাই বের করতে পারলো না। বসে বসে এত তেষ্টা পাচ্ছিল, তাই ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিলাম পানি পান করতে। পানি পান করে বের হতেই দেখি সাদাত ভাই একটা ছেলের কলার ধরে নিয়ে একটা রুমে ঢুকলো। আমিও কৌতূহল বশত সেখানে গিয়ে দেখি সাদাত ভাই ইচ্ছে মতো ছেলেটাকে পেটাচ্ছে আর বুলি আওড়াচ্ছে। আর ওইদিকে নজর দিবি? তুই কি মনে করেছিস আমি কিছু দেখিনি? তোর সাহস হয় কি করে আমার সম্পত্তিতে হাত দেওয়ার? হাতটা গুঁড়ো করে ফেলবো একদম। সেদিন এমন ভয় পেয়েছিলাম, বাবা গো বাবা, ওনার সম্পত্তিতে হাত দিয়েছে বলে এত মারবে? আল্লাহই জানে ওনার বাড়িতে না গাড়িতে হাত দিয়েছিল। কি ভয়ঙ্কর! করিডোর দিয়ে যাচ্ছিলাম আর নিজে নিজে জোরেই কথাগুলো বলছিলাম। এর মধ্যেই পাশে থেকে কেউ বলল, ও আমার নারীতে হাত দিতে চেয়েছিল, যা আমার কাছে বাড়ি গাড়ির থেকেও বেশি। তা আমার কাছে অমূল্য সম্পদ। আমি চোখ বড় বড় করে সাদাত ভাইকে পাশে দেখে ভো দৌড় দিয়েছিলাম। ভয়ে সব হিতাহিত জ্ঞানই ভুলে গিয়েছিলাম, যে কোনো উত্তর না দিয়েই দৌড় দিয়েছিলাম সেদিন। তারপর থেকেই শুরু ওনার থেকে আমার পালানো। রুমের সাথে অ্যাটাচড মিনি টেরেসে বসে আছে সাদাত। তার চোখ দুটো ছলছল করছে। মাথার ঝাঁকা চুলগুলোতে একবার হাত বুলিয়ে চোখ বুঝল সে। কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো ওই শূন্য গগনে। রুমের স্টাডি টেবিলে ফোনটা অনবরত ভাইব্রেট হচ্ছে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। খুব একা লাগছে তার। তার কাছে সব থাকতেও যেন তার বুকটা খালি। যে জানে এটা কিসের শূন্যতা, কিন্তু সে নিরুপায়। দুইবার নক করেও যখন সাদিয়া ভাইয়ের থেকে কোনো জবাব পেল না, তাই দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে সাদাত রুমে নেই, অথচ ফোনটা টেবিলে বাজছে। তার মানে সাদাত রুম থেকে বের হয়নি। হাতে কফির মগটা নিয়ে এগিয়ে গেল টেরেসের দিকে। আজ তার ভাইয়ের মনটা ভীষণ খারাপ। সাদাতের মন খারাপ হলে টেরেসে বসে শূন্যে তাকিয়ে থাকে, এটা তার অভ্যাস। সাদিয়া ভাইকে দেখে মুচকি হাসলো। সেও গিয়ে সাদাতের পাশে বসলো। খুব শান্ত গলায় ডাকলো সে, সাদ। সাদাত শূন্য থেকে নিজের দৃষ্টি সরিয়ে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়ার হাসি মুখটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। সাদাতও মুচকি হাসলো, কিন্তু হাসিটা ছিল বিষণ্ণতায় ঘেরা, যা সাদিয়া স্পষ্ট বুঝতে পারল। সাদিয়া কিছু বলার আগে সাদাত সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তার মা মারা যাওয়ার পর থেকেই বোনই তাকে মানুষ করেছে, সুশিক্ষা দিয়েছে। তার বাবাও যথেষ্ট করেছে, কিন্তু সাদাতকে তেমন সময় তিনি দিতে পারতেন না, কারণ একটাই ব্যস্ততা। কিন্তু মনে প্রাণে চেষ্টা করতেন, তাই হয়তো তার প্রতি সাদাতেরও কখনো কোনো অভিযোগ শোনা যায়নি। সাদাতের পরিবার বলতে তার বাবা, বড় বোন সাদিয়া আর তার দাদি। আত্মীয় বলতে ফুফু মামা আছে। সাদাত নীরবতা ভেঙে বলল, জি, ও আমায় কেন বুঝে না? কেন আমার থেকে দূরে পালায়? আমি কি এতটা খারাপ? সাদিয়া হালকা হেসে সাদাতকে বলল, আসলে হয়েছে কি বলতো, ও তো তোকে কখনো সাধারণভাবে পায়নি। তোর কথা শুনে বুঝতে পারলাম সুভা তোকে সবসময় দৃঢ় অবস্থাতেই দেখেছে, আর স্বাভাবিকভাবেই যে তোর ওই রূপ দেখবে সেই ভয় পাবে। এতে সুভার কোনো দোষ নেই। জি, আমি তো চাই ওর ভয় ভাঙাতে, কিন্তু ও তো আমাকে সেই সুযোগও দেয় না। আমাকে দেখা মাত্র ছুটে পালিয়ে যায়। জানো আজ কি করেছে? ক্যাফেটেরিয়ায় আমাকে দেখে খাবার ফেলেই ব্যাগ নিয়ে ভোঁদর দিয়েছে। ওর থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সাব্বির আর তমাল আমার সব প্ল্যান ভেস্তে দিল। সাদিয়া শব্দ করে হেসে দিল। আচ্ছা, তো এই জন্য সাব্বির তখন থেকে ফোন দিয়ে যাচ্ছে? আমাকেও কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলো ভাই কই। কিন্তু যাই বলিস না কেন, সুভা মেয়েটা অনেক কিউট, লাইক লিটল অ্যাঞ্জেল। আর অ্যাঞ্জেলরা তো একটু ভীতু টাইপেরই হয়। তো ভাই আমার, একদম হার মানবি না। সুভাকে নিজের অনুভূতির দ্বারা পরিচয় করাও। সাদাত একটা শ্বাস ফেলে বলল, দেখি, ওর জন্য আমার অনুভূতিরা শীর্ষে চলে গেছে। এখন আর চাইলেও আমি ওর সাথে প্রেম করতে পারবো না। সাদিয়া অবাক হয়ে বলল, মানে? সাদাত সাদিয়ার কোল থেকে উঠে সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, I need her as my wife. ঘুম থেকে উঠেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। চোখ বন্ধ করেই হাসি দিয়ে চোখ খুললাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি বাবা রেডি হয়ে মাত্র ডাইনিং টেবিলে বসলো। মা এদিক সেদিক ছোটাছুটি করছে। মায়ের কাছে গিয়ে বললাম, আম্মু আমি কি কিছু হেল্প করব? তুমি তো ঘেমে গেছো, একটু রেস্ট নাও। আম্মু মিষ্টি হেসে বলল, না মা, কিছু করতে হবে না তোমায়। এই যে বললে তাতেই আমি অনেক খুশি হয়েছি।
আমার কাজও প্রায় শেষ, এখন গোসল করতে যাব। তুমি গিয়ে টেবিলে বসো। পড়া কমপ্লিট হয়েছে? আমি লক্ষ্মী মেয়ের মতো ওপর নিচ মাথা দুলিয়ে বললাম, ইয়েস আম্মু। সকালের ব্রেকফাস্ট শেষ করে আম্মুকে নিয়ে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। আমার সাইডে জানালার কাঁচটা নামিয়ে দিয়েছি। যদিও রোদ ছিল প্রচুর, কিন্তু কেন যেন এই রোদকে উপেক্ষা করে বাইরের হাওয়া গায়ে লাগাতে ইচ্ছে হলো। কিছুক্ষণ পর লাগলো এক বিশাল জ্যাম। বাংলাদেশ মানেই তো এখানের বিখ্যাত ট্রাফিক জ্যাম। মাঝে মাঝে নিজেকে খুব গর্বিত মনে হয়। আমি সুন্দর ভাব নিয়ে বিদেশিদের বলতে পারবো, এত সুন্দর জ্যাম লাগে কি তোমাদের দেশে? এটা শুধু আমাদের দেশেই সম্ভব, এবং আমি আমার দেশকে খুব ভালোবাসি। পরক্ষণেই মনে হয় আমি কি আমার দেশ সম্পর্কে ভালো বলছি না খারাপ। খারাপ উত্তরটা মাথায় আসতেই দেশ মাতার কাছে কয়েক হাজার বার ক্ষমা চেয়ে নিই আমি। কিন্তু এটা সত্যি, আমি এই ট্রাফিক জ্যামের প্রতি চরম বিরক্ত। 2টা ক্লাস শেষ করে ক্যাফেটেরিয়ার ডান পাশে বেঞ্চিতে বসে আছি, আমি আর রাত্রি। আমি আপাতত আর চোখে রাত্রিকে দেখতে ব্যস্ত। তার নতুন বউয়ের মতো লজ্জায় রাঙা মুখটা দেখে আমি খুবই বিরক্ত। এই নিয়ে 7 বার জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু সে লজ্জায় নিচু হয়ে আছে। তাই এবার খুব বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই রাত্রি আমার হাত ধরে আটকে বলল, আরে কই যাচ্ছিস? আমি এবার বজ্র কণ্ঠে বললাম, তো কি, আমি এখানে তোর লজ্জায় রাঙা মুখটা দেখতে বসে থাকবো? কখন থেকে জিজ্ঞাসা করছি কি হয়েছে, কিন্তু তুই তো বলার নামই নিস নি। এবার বল, নয়তো থাপড় খাবি। রাত্রি আমার লজ্জা পেতে শুরু করতেই আমি বাই বলে চলে যেতে নিলেই রাত্রি আমাকে থামিয়ে বলতে শুরু করলো, আসলে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি সাথে সাথেই বললাম। সে তো ভালো কথা। কি, তোর বিয়ে ঠিক হয়েছে সেটা তুই এখন আমায় বলছিস? কুত্তা, তুই দূর আমার চোখের সামনে থেকে। তুই আজ থেকে আমার শত্রু। রাত্রি অসহায়ভাবে বলল, বিয়ের খবরটার জন্য শত্রু বানিয়ে দিলি? আমি চটে গিয়ে বললাম, শত্রু বানাইনি তো তোকে, আমি মহাশত্রু বানাইছি। সর। রাত্রি আমার হাত ধরে বলল, হুট করেই আমার বিয়েটা ঠিক হলো পরশুদিন। বাসায় গিয়ে শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ আমায় দেখতে পর্যন্ত আসেনি। আমি আর চোখে রাত্রির দিকে তাকিয়ে বললাম, ছেলের নাম কি, কি করে, কোথায় থাকে, সব বায়োডাটা আমায় দিবি। আমার বেস্টুকে তো আমি বানের জলে ভাসিয়ে দিতে পারি না। রাত্রি হেসে পড়ল, এই না হলে আমার বেস্টু? ছেলের নাম বিভোর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে, বাসা ধানমন্ডি। দেখতে মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। আমি বিজ্ঞদের মতো করে বললাম, ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে আমি মানা করব না। আমি রাজি তোর বিয়েতে। কয়েক সেকেন্ড চুপ থেকে দুজনেই হাহা করে হেসে দিলাম। আমাদের হাসির মাঝে একটা ছেলে এসে বলল, এখানে শুভা তানজিমকে? আমি জবাব দিলাম, জি আমি। কিছু বলবেন? ছেলেটা বলল, জি, আপনাকে V9 রুমে ডেকেছে। আমি পাল্টা প্রশ্ন করলাম, কে ডেকেছে? ছেলেটা কোনো রকম বলল, সাদাত ভাই। সাদাত ভাইয়ের নাম শুনেই আমার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটা তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো, কিন্তু আমার তো অবস্থা খারাপ, মাথায় ঘুরছে। আমি তো কোনো অন্যায় করিনি, এমনকি সাদাত ভাইয়ের কোনো রুলসও ভঙ্গ করিনি, তাহলে আমাকে কেন ডাকলো? আমার যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। রাত্রির দিকে তাকাতেই দেখি তার চোখ চকচক করছে খুশিতে। আমি রাগে বললাম, তুই আসলেই আমার মহাশত্রু। V9 রুমের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে খুবই ভয় লাগছে। রাত্রিটা কে ও এখন ধরে পিটাতে ইচ্ছে করছে। কিভাবে আমাকে একা এখানে ফেলে চলে গেল? অসভ্য মহিলা, কি যে করি। ভেতরে যেতেও মন চাচ্ছে না, আর না গিয়েও উপায় নেই। সাদাত ভাইয়ের কথা অমান্য করলে না জানি আর কত কিছু সহ্য করতে হয়। আমার এখন এত কান্না পাচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। মাথায় আজগুবি সব চিন্তা আসছে। আচ্ছা, উনি কিসের জন্য আমাকে ডেকেছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? আল্লাহ রক্ষা করো আমাকে। আল্লাহর নাম নিয়ে দরজাটা একটু ফাঁকা করলাম, দেখি সাদাত ভাই কোমরে হাত দিয়ে উল্টো দিকে ফিরে আছে আর বারবার আশপাশ করছে। নিজে নিজে কি যেন বিড়বিড় করছে। আমি একটা ঢোক গিললাম। একবার মনে হচ্ছে ছুটে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু ইনি যে আবার কেন ডাকছে তাও জানতে আগ্রহ জন্মাচ্ছে। যখন আকাশ পাতাল ভাবছিলাম, তখন দেখি ভিতর থেকে সাদাত ভাইয়ের ডাক, বাইরে কি করছো? ভেতরে আসো। ওনার হঠাৎ বলা কথায় হকচকিয়ে পড়ে যেতে নিলে দরজা ধরে কোনো মতে নিজেকে সামলে নিলাম। সাদাত ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছিলাম না, কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। সাদাত ভাই আবার বললেন,
বসো চেয়ারটাতে। আমি আমতা আমতা করে বললাম, না আমি ঠিক আছি এখানেই। সাদাত ভাই এক ভ্রু উঁচু করে তাকাতেই ধপ করে বসে পড়লাম চেয়ারটাতে। সাদাত ভাই আমার ঠিক অপোজিটের চেয়ারটাতে বসলো। আমি শুধু তাকিয়ে দেখছিলাম। সাদাত ভাই হালকা হেসে বলল, এত যন্ত্রণা দিচ্ছ কেন আমায়? আমার মনে হলো সিরিয়ালের মতো কয়েকটা ঠাস ঠাস করে মাথায় বাজ পড়লো। আমি ওনাকে তাও যন্ত্রণা দিই? হাউ? অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে যন্ত্রণা দিই? কি বলছেন এসব? আপনার সাথে কথাই তো বলি না। সাদাত ভাই এবার একটু ধমকে সুরে বলল, সেটাই তো আমাকে যন্ত্রণা দেয়। কেন কেন আমাকে অ্যাভয়েড করছো? কেন আমাকে দেখলেই পালাও? আমি তোমাকে চাই। তোমার অবহেলা আমাকে এত যন্ত্রণা দেয় যে তা কিভাবে তোমাকে বুঝাবো। প্লিজ আমাকে অ্যাভয়েড করা বন্ধ করো। আমি তোমাকে সময় দিব যতটা তুমি চাও। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। সাদাত ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে আছি। কি বলবো নিজেই বুঝতে পারছি না। হঠাৎ যেন তার প্রতি ভয়টা আর কাজ করছে না, অথচ এখন আমার তাকে ভয় পাওয়া উচিত। সাদাত ভাইয়ের টলমলে চোখ দেখে আমার মুখে আর কোনো কথাই আসছে না। হঠাৎ নিজেকে শক্ত করে সাদাত ভাই হুট করে চলে গেলেন রুম থেকে। আর আমি ভাবতে বসলাম, এখন আমার কি করা উচিত। উনি কি আমাকে বোঝালো না থ্রেট দিল, তাই বুঝলাম না। কিন্তু এটা বুঝেছি উনি হয়তো আমার ইগনোরেন্স পছন্দ করছে না। কিন্তু তাতে আমার কি? আমি তো ওনাকে ভয় পাই। কিন্তু তখন ওই সময় ওনাকে আমার একদমই ভয় লাগেনি, বরং ওনার প্রতি কেমন একটা দুঃখ দুঃখ ফিলিংস আসছিল। কি করি? রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে হাঁটছি আর একা একা ভাবছি। এর মধ্যেই রাত্রি ঝড়ের বেগে আমার কাছে এসে এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে।